এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 25 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 25 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অনুশীলনী 4। 1 নম্বর অঙ্কটিতে আমাদের বলা হয়েছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। দেখো, এখানে কিন্তু আমাদের দুটি বিষয় বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো, অর্থাৎ এই বাক্যগুলোকে কিন্তু আমাদের শুরুতে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। এবং তারপরে কি বলা হয়েছে? বলা হয়েছে এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। তাহলে এই বাক্যগুলো কি খোলা বাক্য নাকি গাণিতিক বাক্য, এই বিষয়টি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, মানে শনাক্ত করতে বলা হয়েছে। তাহলে যে কোনো একটি বাক্য দেখলে আমরা কিভাবে বুঝবো যে এই বাক্যটি কি খোলা বাক্য নাকি গাণিতিক বাক্য? আমরা এটিকে কিভাবে বুঝতে পারি? আমরা যে বাক্যটি দেখলে এর সত্য মিথ্যা যাচাই করতে পারবো সেই বাক্যটিকে আমরা বুঝতে পারবো হচ্ছে গাণিতিক বাক্য। অর্থাৎ একটি বাক্যকে দেখলে আমরা যদি বুঝতে পারি যে এই বাক্যটি সত্য না মিথ্যা, এটি যদি আমরা যাচাই করতে পারি তাহলে সেই বাক্যটি হচ্ছে গাণিতিক বাক্য। এবং যে বাক্যটির সত্য মিথ্যা যাচাই করা যায় না, আমরা দেখলে বুঝতে পারবো না যে এই বাক্যটি কি সত্য হবে নাকি মিথ্যা হবে, আমরা যেটি যাচাই করতে পারবো না সেটি হচ্ছে খোলা বাক্য। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে 1 নম্বর যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। তাহলে দেখো, এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। তাহলে এটিকে শুরুতে যদি আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি, আমাদের কিন্তু প্রথমে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়, এটিকে আমরা গাণিতিক বাক্যে কীভাবে লিখব? আমরা লিখব 9 গুণ 7। যেহেতু 9কে 7 দ্বারা গুণ করতে বলা হয়েছে, আমরা লিখব 9 গুণ 7। এবং তারপর বলা হয়েছে গুণ করলে গুণফল হয় 80। তাহলে সমান সমান দিয়ে আমরা লিখে দেব 80। আচ্ছা দেখো, এটিকে যদি আমরা একটু সমাধান করি, আমাদের যেহেতু বলা হয়েছে 9কে 7 দ্বারা গুণ করলে, অর্থাৎ আমরা এখানে কি লিখব? 9 গুণ 7। 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল হয় 80। তাহলে আমরা এখানে গুণফল কিভাবে লিখি? সমান সমান দিয়ে আমরা এখানে 80 লিখলেই তো গুণফল 80 হয়ে গেল, তাই না? তাহলে দেখো, এই যে বাক্যটি আমরা তৈরি করলাম এটি হচ্ছে গাণিতিক বাক্য। তাহলে আমাদের এই অঙ্কগুলোকে প্রথমে কিন্তু গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। আমরা লিখেছি 9 গুণ 7 সমান সমান 80। এখন 9-এর সাথে 7কে গুণ করলে কি 80 হয়? আমরা কি জানি? 7 9 63, তাই না? আমরা জানি 7 9 63, অর্থাৎ 9-এর সাথে 7কে গুণ করলে হয় 63। তার মানে এই বাক্যটি কিন্তু মিথ্যা, তাই না? কিন্তু আমরা এই বাক্যটিকে দেখে কিন্তু এটিকে যাচাই করতে পেরেছি যে এই বাক্যটি মিথ্যা। তাহলে এটি কি খোলা বাক্য নাকি গাণিতিক বাক্য? আমি কি বলেছি তোমাদের? যে বাক্যটিকে দেখলে আমরা এর সত্য মিথ্যা যাচাই করতে পারবো। যেমন এই বাক্যটি মিথ্যা, আমরা কিন্তু যাচাই করতে পেরেছি এটিকে দেখে। তাহলে যেটার সত্য মিথ্যা যাচাই করা যায় সেটি হচ্ছে গাণিতিক বাক্য। তার মানে এটি যেহেতু সত্য মিথ্যা যাচাই করা যায়, তার মানে এটি হচ্ছে কি গাণিতিক বাক্য। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখব এটি গাণিতিক বাক্য, বা আমরা এটির জায়গায় লিখতে পারি বাক্যটি গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। আচ্ছা, এবারে এটি যে গাণিতিক বাক্য, এটি কি সত্য না মিথ্যা? এই যে 9-এর সাথে 7কে গুণ করে আমরা 80 পেয়েছি, এটি সত্য না মিথ্যা? আমরা জানি 9-এর সাথে 7কে গুণ করলে হয় 7 9 63, আর এখানে দেওয়া রয়েছে আমাদের 80। তার মানে এই বাক্যটি মিথ্যা। যার কারণে আমরা এখানে লিখে দেব এবং বাক্যটি মিথ্যা। আচ্ছা, তাহলে আমরা লিখলাম এটি গাণিতিক বাক্য এবং বাক্যটি মিথ্যা। তাহলে কিন্তু 1 নম্বরের সমাধান আমাদের করা হয়ে গেল। এটি কিন্তু খুবই সহজ বন্ধুরা। এবারে একই রকমভাবে যদি আমরা 2 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। তাহলে এটিকে আমরা কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি? আমাদের বলা হয়েছে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। তাহলে আমরা 2 নম্বর দিয়ে কি লিখব? আমাদের যেহেতু বলা হয়েছে 42 থেকে 35 বিয়োগ করলে, তাই না? 42 থেকে ক বিয়োগ করলে, তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা শুরুতে লিখবো 42 থেকে বিয়োগ করবো কাকে? একটি বিয়োগ চিহ্ন দিয়ে আমরা লিখে দেবো ক। যেহেতু আমাদের 42 থেকে ককে বিয়োগ করতে বলা হয়েছে, আমাদের বলা হয়েছে 42 থেকে ক বিয়োগ করলে বিয়োগফল হয় 35। তাহলে বিয়োগফলটা কোথায় লিখতে হয়? সমান সমানের পরে লিখতে হয়, তাই না? আমরা একটু সমান সমান দিয়ে এখানে লিখবো 35। তাহলে আমরা কি লিখলাম? 42 থেকে ক বিয়োগ করলে বিয়োগফল হয় 35। আমরা কিন্তু এটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করলাম। এখন দেখো তো, এই বাক্যটি সত্য না মিথ্যা আমরা যাচাই করতে পারি কিনা। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 42 থেকে যখন আমরা ক কে বিয়োগ করব,
ককে বিয়োগ করলে কি 35 হবে? বন্ধুরা এই যে ক রয়েছে, ক এর মান কত তা কিন্তু আমরা জানি না, তাই না? তাহলে এটি কিন্তু একটু অজানা মান। এখন এই ক এর মান 2ও হতে পারে, ক এর মান 5ও হতে পারে, ক এর মান 40ও হতে পারে, যে কোনো কিছুই কিন্তু হতে পারে, তাই না? তাহলে আমরা কিন্তু জানি না যে 42 থেকে ককে বিয়োগ করলে 35 হবে কিনা, এটি সত্য না মিথ্যা এটি কিন্তু আমরা আসলেও জানি না। তো যার কারণে আমরা এটিকে কী বলতে পারি, এটি কি একটি গাণিতিক বাক্য নাকি এটি একটি খোলা বাক্য? আমরা জানি যে অঙ্কের সত্য মিথ্যা যাচাই করা যায় না সেটি হচ্ছে একটি খোলা বাক্য। তার মানে এটির কিন্তু আমরা সত্য মিথ্যা যাচাই করতে পারছি না যে এটি সত্য না মিথ্যা, তাহলে এটি হচ্ছে কি একটি খোলা বাক্য। আমরা লিখব হচ্ছে বাক্যটি, আমরা লিখব বাক্যটি, আমরা লিখব হচ্ছে বাক্যটি, বাক্যটি খোলা বাক্য, খোলা বাক্য। এবং আচ্ছা, এবং আমরা কেন লিখবো না, কারণ আগের বারে আমরা লিখেছি, আগের বারে যেহেতু আমরা বাক্যটি একটি গাণিতিক বাক্য পেয়েছিলাম, গাণিতিক বাক্যের ক্ষেত্রে আমাদের লিখতে হবে যদি বাক্যটি সত্য হয় তাহলে লিখতে হবে এবং বাক্যটি সত্য, এবং যদি বাক্যটি মিথ্যে হয় তাহলে আমাদের লিখতে হবে বাক্যটি মিথ্যা। কিন্তু যখন একটি বাক্য খোলা বাক্য হবে তখন তো আমরা বুঝবই না যে এটি সত্য হবে না মিথ্যা হবে, যার কারণে তখন আমরা শুধুমাত্র লিখব বাক্যটি খোলা বাক্য। এখানে আমাদের আর কোনো কিছুই লেখার দরকার নেই। এটি কিন্তু আরও সহজ, তাই না বন্ধুরা? এবারে একই রকমভাবে যদি 3 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি, 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে 120কে 40 দ্বারা ভাগ করলে, অর্থাৎ 120কে আমরা ভাগ করব কত দ্বারা? 40 দ্বারা। আমরা লিখব 120 ভাগ 40, এবং বলা হয়েছে ভাগফল কত হয়? 3 হয়, অর্থাৎ সমান সমান দিয়ে আমরা লিখব 3। তাহলে আমরা 3 নম্বর দিয়ে কী লিখব? যেহেতু বলা হয়েছে 120কে 40 দ্বারা ভাগ করলে, যার কারণে আমরা এখানে লিখব 120 ভাগ হচ্ছে 40। 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল হয় কত? আমাদের বলা হয়েছে ভাগফল 3, যার কারণে আমরা সমান সমান দিয়ে এই ভাগফলের জায়গাতে লিখব 3। এখন দেখো তো 120কে যদি আমরা 40 দ্বারা ভাগ করি তাহলে কি ভাগফল আমাদের 3 হয়? আমরা 40 দ্বারা 120কে ভাগ করলে আমরা ভাগফল পাই, আমরা কিন্তু ভাগফল 3ই পাবো। তোমরা কিন্তু আলাদা জায়গাতে চাইলে ভাগ করে দেখতে পারো, ঠিক আছে? তাহলে এই বাক্যটি কিন্তু একটি সত্য বাক্য। তার মানে যে বাক্যকে দেখে আমরা বুঝতে পারি যে এই বাক্যটি সত্য না মিথ্যা, অর্থাৎ যাচাই করতে পারি, সেই বাক্যটিকে কি বাক্য বলা হয়? সেই বাক্যটিকে বলা হয় একটি গাণিতিক বাক্য, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখব বাক্যটি, বাক্যটি গাণিতিক বাক্য, বাক্যটি গাণিতিক বাক্য। এবং এটি যে গাণিতিক বাক্য, তাহলে এটা আমরা কিভাবে করে বুঝলাম? এটি বুঝলাম কারণ হচ্ছে এটি দেখে আমরা কিন্তু এর সত্য মিথ্যা যাচাই করতে পেরেছি। এই বাক্যটি যে সত্য এটি বুঝতে পেরেই কিন্তু আমরা বুঝতে পেরেছি এই বাক্যটি গাণিতিক বাক্য। যখন গাণিতিক বাক্য হয় তখন কিন্তু আমাদের নিচে লিখতে হয় যে এবং এটি সত্য না মিথ্যা সেটি কিন্তু আমাদের লিখতে হয়, তাই না? আমরা যেহেতু আমরা জানি যে এই বাক্যটি সত্য, যার কারণে আমরা লিখব এবং বাক্যটি সত্য, এবং বাক্যটি সত্য। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটিকেও খুবই সহজেই সমাধান করা হয়ে গেল। এবারে যদি আবারও আমরা বইয়ের কাছে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বরে বলা হয়েছে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। দেখো এখানে বলা হয়েছে যে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। আমরা এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের ক বাহু আছে। তাহলে আমাদের বলা হয়েছে এই যে অজানা মান, এই যে খোলা বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি, খোলা বাক্যের যে অজানা মান, তাই না? অজানা প্রতীকের মান, অজানা প্রতীক বলতে কি বোঝায়? এই দেখো ক, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের ক বাহু আছে। তাহলে ক বাহু দ্বারা কিন্তু আমরা কিন্তু জানি না যে কয়টি বাহুকে বলা হয়েছে, তাই না? ক এর কিন্তু কোনো নির্দিষ্ট মান এখানে দেওয়া নেই, তাহলে এটি কিন্তু অজানা মান। তাহলে এই অজানা মান আমাদের বের করতে হবে এবং এমনভাবে বের করতে হবে যেন এই পুরো বাক্যটি সত্য হয়। এই দেখো আমাদের বলা হয়েছে যেন বাক্যটি সত্য হয়। তাহলে কিভাবে করে আমরা 1 নম্বরটিকে সমাধান করতে পারি? এখানে যেহেতু বলা হয়েছে একটি ত্রিভুজের ক বাহু আছে, তাহলে চলো আমরা 1 নম্বরটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমাদের যেহেতু 1 নম্বরে বলা হয়েছে একটি ত্রিভুজের ক বাহু আছে, তাহলে আমরা কি জানি? আমরা কিন্তু জানি ত্রিভুজ দেখতে এইরকম হয়, তাই না? ত্রিভুজের কিন্তু 3টা কোণা থাকে বা 3টা বাহু থাকে। এই দেখো এই একটি বাহু, এই একটি বাহু এবং এই নিচে আরেকটি বাহু। তাহলে এই যে 3টি বাহু হয়, এই 3টি বাহু মিলে হয় কিন্তু একটি ত্রিভুজ। এবং আমাদের বলা হয়েছে একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে, অর্থাৎ এই যে এক একটি বাহু, এই এক একটি বাহুকে কিন্তু
ক দ্বারা বোঝানো হয়েছে, এটিকেও ক দ্বারা বোঝানো হয়েছে, এই বাহুকেও ক দ্বারা বোঝানো হয়েছে এবং এই বাহুকেও ক দ্বারা বোঝানো হয়েছে। তাহলে এই যে ক সংখ্যক বাহু রয়েছে, এই ক সংখ্যক বাহু দ্বারা কয়টি বাহুকে বোঝানো হয়েছে? দেখো তো কয়টি বাহু রয়েছে? একটি বাহু, দুইটি বাহু, তিনটি বাহু। তাহলে ক সংখ্যক বাহু দ্বারা কিন্তু একটি ত্রিভুজে তিনটি বাহুকে বোঝানো হয়েছে। তাহলে এই কয়ের মান আমরা কত বলতে পারি? কয়ের মান কিন্তু আমরা 3 ধরতে পারি, যেহেতু ত্রিভুজের তিনটি বাহু, যার কারণে কয়ের মান কিন্তু আমরা 3 ধরে নিতে পারি। তাহলে এটিকে আমরা কীভাবে করে লিখতে পারি? আমরা লিখতে পারি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। অর্থাৎ ত্রিভুজ কাকে বলে? এই সংখ্যাটি আমরা যদি শুরুতে লিখি, আমরা লিখব হচ্ছে তিনটি বাহু দ্বারা আমাদের কিন্তু প্রথমে এই ত্রিভুজের সংজ্ঞাটি লিখতে হবে, তাই না? আর না হলে কিন্তু আমরা এটিকে সুন্দরভাবে বোঝাতে পারবো না। যার কারণে আমরা লিখব তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ। আচ্ছা, সীমাবদ্ধ বলতে কি বোঝায়? এই দেখো, এই তিনটি বাহু দ্বারা কিন্তু এই ত্রিভুজটি আটকানো রয়েছে, তাই না? যার কারণে বলা হয়েছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে, এই যে একটি ক্ষেত্র আমরা তৈরি করেছি, তাহলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ক্ষেত্রকে বলে হচ্ছে ত্রিভুজ। আমরা লিখব ত্রিভুজ বলে। আমরা কি লিখলাম? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখন একটি ত্রিভুজের কতটি বাহু রয়েছে? আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিভুজের বাহু রয়েছে একটি, দুইটি, তিনটি। এখন আমরা লিখব, যেহেতু একটি ত্রিভুজের তিনটি বাহু রয়েছে, আমরা লিখব যেহেতু একটি ত্রিভুজের কয়টি বাহু রয়েছে? তিনটি বাহু রয়েছে। বা আচ্ছা, আমরা যেটি লিখি, যেহেতু একটি ত্রিভুজে তিনটি বাহু রয়েছে, সুতরাং আমাদের এই যে ক এর মান বের করতে বলা হয়েছে। তাহলে ক এর মান কত? সুতরাং আমরা লিখতে পারি ক সমান হচ্ছে 3। অর্থাৎ ক এর যে মান আমাদের বের করতে বলা হয়েছে, আমরা কিন্তু ক এর মান বের করে ফেলেছি 3। আমরা কি লিখলাম? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যেহেতু একটি ত্রিভুজের তিনটি বাহু রয়েছে, এবং এর প্রত্যেকটি বাহুকে কিন্তু আমরা ক দ্বারা বুঝতে পারি, তাই না? সুতরাং ক এর মান হচ্ছে 3। অর্থাৎ এই ক দ্বারা কিন্তু আমরা তিনটি বাহুকে যেহেতু বুঝি, যার কারণে ক এর মান আমরা বের করেছি 3। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা কিন্তু উত্তর দিয়ে এই বিষয়টিকে লিখতে পারি যে ক সমান 3। তাহলে কিন্তু আমরা অজানা এই যে মান রয়েছে, অজানা মানকে কিন্তু আমরা বের করতে পেরেছি। আশা করি তোমরা সকলেই খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে আমরা যদি 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে, দেখো এই যে 2 এর 2 নম্বরে যদি লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। আমাদের বলা হয়েছে ক টাকার জিনিস আমরা কিনেছি, এই ক টাকার জিনিস কিনে আমরা 50 টাকা দোকানদারকে দিয়েছি, এবং 50 টাকা যখন দোকানদারকে দিলাম, দোকানদার আমাদেরকে 23 টাকা ফেরত দিল। তাহলে এটিকে আমরা কিভাবে করে গাণিতিক বাক্যে প্রথমে আমরা লিখতে পারি? যেহেতু বলা হয়েছে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো, তাহলে 50 টাকা যেহেতু আমরা দোকানদারকে শুরুতে দিয়েছিলাম, যার কারণে আমরা শুরুতে লিখবো হচ্ছে 50 টাকা থেকে আমরা বিয়োগ করব কত? যেহেতু ক টাকার জিনিস আমরা কিনেছি, তাই না? তাহলে এই ক টাকাকে কিন্তু আমরা এখানে 50 টাকা থেকে বিয়োগ করে দেবো। তাহলে আমরা লিখবো 50 বিয়োগ ক। এরপর 50 থেকে যখন আমরা ক কে বিয়োগ করে দিলাম, তখন আমাদের দোকানদার কত টাকা ফেরত দিল? আমাদের দোকানদার ফেরত দিল হচ্ছে 23 টাকা। আমরা সমান দিয়ে লিখবো 23। তাহলে আমরা 2 নম্বর দিয়ে কি লিখতে পারি? আমরা 2 নম্বর দিয়ে লিখতে পারি, আমাদের যেহেতু বলা হয়েছে যে আমরা 50 টাকা দোকানদারকে দিয়েছিলাম, তাই না? যার কারণে 50 আমরা শুরুতে লিখবো, 50 টাকা থেকে বিয়োগ করব হচ্ছে কত টাকা? যেহেতু আমরা ক টাকার জিনিস কেনাকাটা করেছি, যার কারণে কিন্তু এই ক টাকার দাম দোকানদার আমাদের কাছ থেকে নিয়ে নেবে, তাই না? অর্থাৎ এই 50 টাকা থেকে কিন্তু সে ক টাকার দাম নিয়ে নেবে, যার কারণে 50 থেকে আমরা বিয়োগ করে দেবো ককে, এবং যখন আমরা ক টাকাকে বিয়োগ করে দিলাম, তখন আমাদের থাকলো আর কত টাকা, বা দোকানদার আমাদেরকে কত টাকা ফেরত দিল? দোকানদার কিন্তু 23 টাকা ফেরত দিল, যার কারণে এখানে আমরা লিখে দিব 23। দেখো এটিকে কিন্তু আমরা শুরুতে গাণিতিক বাক্যে প্রকাশ করলাম। এবার আমাদের বলা হয়েছে কি, আমরা
এই যে অজানা মান দেখতে পাচ্ছি, অজানা প্রতীক দেখতে পাচ্ছি, এই অজানা প্রতীকের যে মান হবে সেটি আমাদের বের করতে হবে, তাই না? এখানে কিন্তু ক হচ্ছে অজানা প্রতীক, অর্থাৎ এই যে ক টাকার কেনাকাটা আমরা করেছি, ক টাকা দ্বারা কত টাকাকে বোঝানো হয়েছে সেটি কিন্তু আমাদের জানা নেই, তাই না? তাহলে এটিকে কিন্তু আমাদের বের করতে হবে যে কয়ের মান কত। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করব? বন্ধুরা, যে সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে সমান সমান চিহ্নটি মাঝখানে রয়েছে, অঙ্কের মাঝে রয়েছে, তখন কিন্তু সেই সমস্ত অঙ্কগুলো শুরু করতে গেলে আমাদের বা দিয়ে শুরু করতে হয়। যার কারণে এখানে আমরা একটি বা দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমরা কয়ের মান বের করব, আমাদের কিন্তু অজানা যে প্রতীক রয়েছে এটির মান বের করতে বলা হয়েছে, তাই না? যেহেতু কয়ের মান আমরা বের করব, আমরা এই কটাকে সমান সমানের যে কোনো একটি পাশে রাখবো এবং বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে অন্য একটি পাশে রাখবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এই কটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি এবং এই 23কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, দেখো আমাদের শুরুতে যেহেতু রয়েছে 50, আমরা লিখে দিলাম 50। এবারে যখন কোনো সংখ্যা তার সাইড পরিবর্তন করবে, যেমন এক পাশ থেকে আরেক পাশে আসবে, তখন কিন্তু তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? যেমন এই দেখো, এই 23 এখানে আমরা দেখতে পাচ্ছি, এই 23-এর আগে যদি কিছু না থাকে তাহলে কিন্তু আমরা এখানে ধরে নিতে পারি একটি যোগ রয়েছে, হ্যাঁ? তাহলে 23 যখন এই পাশে চলে আসবে তখন কিন্তু 23 হয়ে যাবে বিয়োগ। এবং এই কয়ের আগে রয়েছে কি? কয়ের আগে রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিয়োগ রয়েছে। তাহলে ক যখন এই পাশে চলে আসবে তখন কিন্তু ক হয়ে যাবে এই পাশে এসে যোগ, তাই না? তাহলে 23 যেহেতু আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসবো, তাহলে এই 23কে আমরা কী করব? বিয়োগ করে দেবো, আমরা লিখব বিয়োগ 23। দেখো, এবং এখানে যেহেতু সমান সমান রয়েছে আমরা একটি সমান সমান দিলাম। এবারে ককে যেহেতু সমান সমানের এই পাশে নিয়ে আসবো, ক এখানে রয়েছে বিয়োগ আকারে, আমরা এই পাশে যখন নিয়ে আসবো তখন ও হয়ে যাবে কিন্তু শুধুমাত্র ক। শুধুমাত্র কয়ের অর্থ কি? শুধুমাত্র এখানে কোনো চিহ্ন যদি না থাকে তাহলে কিন্তু আমরা ধরে নিই যে যোগ ক, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, যদি আমরা 50 থেকে 23কে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা কয়ের মান পেয়ে যাবো। আমরা লিখব বা 50 থেকে 23 যদি বিয়োগ করে, দেখো 0 থেকে আমরা 3কে বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। এই জন্য 5-এর কাছ থেকে 1কে ধার করে যদি ওর কাছে নিয়ে আসি, ও আগে ছিল হচ্ছে 0, তাই না? যখন এই 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম তখন 1 পেয়ে ও হয়ে গেল 10। এবারে 10 থেকে যদি 3কে বিয়োগ করি, 10 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 7। আমরা এখানে কত লিখব? আমরা এখানে লিখব 7। এবারে দেখো, এখানে কিন্তু আগে ছিল 5, কিন্তু 5 থেকে যেহেতু 1 আমরা ধার করে দিয়েছি, যার কারণে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 4। এই 4 থেকে যদি এই 2কে আমরা বিয়োগ করি, 4 থেকে 2 চলে গেলে থাকে কিন্তু আরও 2। আমরা এখানে মোট পাচ্ছি কত? 27। এরপর রয়েছে সমান সমান ক, আমরা লিখে দিলাম সমান সমান ক। তাহলে 27 সমান ক বা ক সমান 27, দুটাই কিন্তু একই বিষয়, তাই না? এবার আমরা যদি একটু ঘুরিয়ে লিখি, আমরা এখানে একটু সুতরাং দিয়ে যদি লিখি, সুতরাং ক সমান সমান 27, তাহলে কিন্তু আমরা কয়ের মান বের করে ফেললাম 27। অর্থাৎ 50 টাকা থেকে যখন আমরা 27 টাকার, এই কয়ের অর্থ কি? কয়ের অর্থ হচ্ছে 27। অর্থাৎ যখন আমরা 50 টাকা থেকে 27 টাকার কেনাকাটা করলাম তখন দোকানদার আমাদেরকে 23 টাকা ফেরত দিল। তাহলে কয়ের মান আমরা পাচ্ছি কত? 27। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব ক সমান সমান 27। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 3 নম্বরে বলা হয়েছে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। তাহলে এটিকে কিন্তু আমাদের শুরুতে বুঝতে হবে। আমাদের বলা হয়েছে কি বর্গাকৃতির একটি কাগজ। বর্গাকৃতি মানে হচ্ছে কি বোঝায়? বর্গাকৃতি মানে যে চতুর্ভুজের 4টি বাহু সমান হয়, তাই না? অর্থাৎ এই যে 4টি বাহু, একটি বাহু, 2টি বাহু, 3টি বাহু, 4টি বাহু, যে চতুর্ভুজের 4টি বাহু সমান হয় তাকে বলা হয় কিন্তু বর্গ, তাই না? তাহলে এই যে আকৃতি আমি তৈরি করলাম এটিকে বলা হয় বর্গাকৃতি। তাহলে আমাদের বলা হয়েছে যে বর্গাকৃতির কিছু কাগজ আমাদের কাছে রয়েছে এরকম, এবং এর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার। এই যে এক একটি বাহু, এর 4টি যে বাহু রয়েছে এর এক একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার। যেমন এই বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার, এই বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার, এই বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার এবং এই বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার, ঠিক আছে? এবার দেখো, এতটুকু যদি তোমরা বুঝতে পারো, এবার যদি আমরা প্রশ্নে চলে যাই, এখানে 1 নম্বর বলা হয়েছে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত। তাহলে এই যে বর্গাকৃতি কাগজ রয়েছে এই কাগজের পরিসীমা কত, অর্থাৎ এই চারপাশে মোট কতটুকু জায়গা রয়েছে, এটি হচ্ছে কি এর পরিসীমা। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? বর্গের যে পরিসীমা অর্থাৎ এই চারপাশে কতটুকু জায়গা রয়েছে এটি বের করার কিন্তু একটি সূত্র রয়েছে। যখনই কোনো বর্গাকৃতি কাগজের বা বর্গাকৃতির যে কোনো কিছুর পরিসীমা যখন আমাদের বের করতে বলা হবে তখন কিন্তু এই সূত্রটি আমাদের দরকার হবে, ঠিক আছে? তাহলে বর্গের পরিসীমা বের করার সূত্র হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য।
4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য কেন হলো এই সূত্রটি? কারণ হচ্ছে আমরা জানি যে এই চারপাশের যে বাহুগুলো রয়েছে এই প্রত্যেকটি বাহু যেহেতু সমান, তাহলে 4-এর সাথে যদি 4-এর সাথে আমরা 1 বাহুর দৈর্ঘ্যকে গুণ করে দিই, যেহেতু এখানে 1 বাহু রয়েছে ক, তাহলে 1 বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা গুণ করে দিই 4 গুণ, কেন 4 গুণ করলাম? কারণ এর যেহেতু 4টি যেহেতু পাশ রয়েছে, মানে 4টি যেহেতু এর বাহু রয়েছে, যার কারণে 4-এর সাথে যদি আমরা 1 বাহুকে আমরা গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এর চারপাশে মোট কতটুকু জায়গা রয়েছে। তাহলে পরিসীমার সূত্রটি যেহেতু 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, আমরা এই সূত্রটিকে ব্যবহার করে কিন্তু এই অঙ্কটিকে সমাধান করব। তাহলে 1 নম্বর দিয়ে আমরা কি লিখতে পারি? আমরা লিখব বর্গাকৃতি কাগজের পরিসীমা সমান সমান, এরপরে কিন্তু আমরা সূত্রটিকে লিখে দেব। আমরা 3-এর 1 নম্বর দিয়ে লিখব, আমরা লিখব হচ্ছে বর্গাকৃতি কাগজটির, আমরা লিখব বর্গাকৃতির কাগজটির পরিসীমা সমান সমান পরিসীমার যে সূত্রটি সেটি কিন্তু এখন আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, আমরা কি জানি? পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, এটি হচ্ছে কি আমাদের পরিসীমার সূত্র। এখন আমরা কি করব? নিচে এই সমান সমানের নিচে যদি আরেকটি সমান সমান দিই, এখন এখানে শুরুতে 4 রয়েছে, আমরা লিখব 4, এরপরে গুণ রয়েছে, আমরা দেব গুণ। আমরা কিন্তু এই সূত্র অনুযায়ী কাজ করব। এবারে বলা হয়েছে কি গুণের পরে 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে 1 বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম? আমাদের কিন্তু বলা হয়েছিল 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার, তাহলে আমরা এখানে লিখে দেব ক। ঠিক আছে, অর্থাৎ 4-এর সাথে যখন আমরা কে গুণ করব, অর্থাৎ 1 বাহুকে গুণ করব, তখন কিন্তু আমরা এর পরিসীমা পেয়ে যাব। অর্থাৎ পরিসীমা মানে কি? এই যে বর্গাকৃতি, এই বর্গাকৃতির চারপাশে মোট কতটুকু জায়গা রয়েছে সেটি কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে 4-এর সাথে যদি আমরা কে গুণ করে দিই, আচ্ছা এখানে কিন্তু আমরা শেষে লিখতে পারি সেন্টিমিটার, যেহেতু আমাদের সেন্টিমিটারের হিসাবে এখানে দেওয়া রয়েছে, আমরা এখানে কিন্তু সেন্টিমিটার লিখতে পারি। হ্যাঁ, তাহলে 4-এর সাথে যখন আমরা কে গুণ করব তখন হয়ে যাবে 4 ক সেন্টিমিটার। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি যে এই যে বর্গাকৃতি কাগজটি রয়েছে এটির পরিসীমা হচ্ছে 4 ক সেন্টিমিটার। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কী লিখবো? এবারে আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 4 ক সেন্টিমিটার। আচ্ছা, তোমরা কিন্তু এটিকে আরেকটু ডিটেলস লিখতে পারো। তোমরা কিন্তু লিখতে পারো যে বর্গাকৃতি কাগজটির পরিসীমা 4 ক সেন্টিমিটার। এবার আমরা যদি 2 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত? আচ্ছা, এবারে বলা হয়েছে এই যে বর্গাকৃতি কাগজ, এরকম যদি আরও 3টি কাগজ থাকে একই মাপের, তাহলে এর মোট ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল জিনিসটা কি? ক্ষেত্রফল হচ্ছে এর ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে, সেটি হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আগে আমাদের বের করতে হবে যে এই যে একটি কাগজের ক্ষেত্রফল কত। একটি কাগজের ক্ষেত্রফল যদি আমরা পাই, তাহলে এই একটি কাগজের ক্ষেত্রফলের সাথে যদি আমরা 3কে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা 3টি কাগজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে একটি কাগজের ক্ষেত্রফল যদি আমরা শুরুতে বের করি, আমরা কিভাবে বের করতে পারি? দেখো, আমাদের পরিসীমা বের করার যেমন একটি সূত্র রয়েছে, তেমনি কিন্তু ক্ষেত্রফল বের করারও একটি সূত্র রয়েছে। তাহলে বর্গের যে ক্ষেত্রফল এটি বের করার যে সূত্র রয়েছে সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, সেটি হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই যে দৈর্ঘ্য রয়েছে, দেখো এখানে দৈর্ঘ্য রয়েছে ক সেন্টিমিটার এবং প্রস্থ রয়েছে কিন্তু ক সেন্টিমিটার। তাহলে এই দৈর্ঘ্যের সাথে যদি আমরা প্রস্থকে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এর ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে, মানে কতটুকু ক্ষেত্রফল রয়েছে। তাহলে শুরুতে যদি আমরা একটির ক্ষেত্রফল বের করার চেষ্টা করি, দেখো আমরা 3-এর 2 নাম্বার দিয়ে লিখব বর্গাকৃতি, আমরা লিখব বর্গাকৃতি কাগজের বা কাগজটির বর্গাকৃতি কাগজটির ক্ষেত্রফল। যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখব ক্ষেত্রফল সমান সমান, আমরা জানি ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে একটি ব্র্যাকেট দিয়ে লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, আচ্ছা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এরপরে আমাদের শেষে লিখতে হবে কি? এটি যেহেতু সেন্টিমিটারের হিসাব আমাদের দেওয়া রয়েছে, যার কারণে আমরা এখানে কিন্তু শেষে লিখতে পারি সেন্টিমিটার। আচ্ছা, আমরা কি লিখলাম? বর্গাকৃতি কাগজটির ক্ষেত্রফল
সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং শেষে যেহেতু সেন্টিমিটার রয়েছে আমরা লিখলাম সেন্টিমিটার। তাহলে এতটুকু হচ্ছে সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবারে যদি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে দিই, দেখো আমরা যে ক্ষেত্রফলটি দেখেছি, আমরা আবার যদি দেখি, দেখো এখানে কিন্তু আমরা দেখেছি এই যে বর্গাকৃতি কাগজটি রয়েছে, এর দৈর্ঘ্য রয়েছে কত? দৈর্ঘ্য রয়েছে কিন্তু ক সেন্টিমিটার, তাই না? এবং প্রস্থ রয়েছে ক সেন্টিমিটার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য যেহেতু ক সেন্টিমিটার রয়েছে, আমরা এখানে লিখে দেবো ক। এবারে একটি গুণ যেহেতু রয়েছে, আমরা একটি গুণ দেবো। এবারে প্রস্থ রয়েছে কত? প্রস্থ রয়েছে ক সেন্টিমিটার, আমরা এখানেও লিখে দেবো ক। তাহলে এই ক এবং এই ককে যখন আমরা গুণ করব, গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাবো যে এখানে এই কাগজটির ক্ষেত্রফল কত সেন্টিমিটার, তাই না? শেষে যেহেতু সেন্টিমিটার রয়েছে, আমরা লিখে দেবো সেন্টিমিটার। এবারে ক এবং ককে যদি আমরা গুণ করে দিই, তাহলে কত হয়ে যায়? ক এবং ক মিলে হয়ে যায় ক স্কোয়ার। এটি হচ্ছে কি? এটি হচ্ছে আমাদের এই যে বর্গাকৃতি কাগজ সেটির ক্ষেত্রফল ক স্কোয়ার। আমরা এটি পাচ্ছি হচ্ছে বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল। এবার আমরা কিন্তু এখানে একটি কাগজের ক্ষেত্রফল বের করেছি, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে কি? প্রশ্নে বলা হয়েছে এরকম 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল কত। তাহলে একটির যদি ক স্কোয়ার হয়, তাহলে 3টে কাগজের ক্ষেত্রফল কি বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। এবং কত বেশি হবে? নিশ্চয়ই 3 গুণ বেশি হবে, তাই না? তাহলে এটির সাথে যদি আমরা 3কে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 3টি কাগজের ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 3টি, আমরা লিখতে পারি 3টি বর্গাকৃতি, 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল, 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল সমান সমান আমরা কি করব? এই যে ক স্কোয়ার পাচ্ছি আমরা, এই ক স্কোয়ারের সাথে কিন্তু আমরা 3কে গুণ করে দেবো। আমরা লিখবো হচ্ছে 3 গুণ ক স্কোয়ার, এবং শেষে রয়েছে সেন্টিমিটার, আমরা লিখে দেব সেন্টিমিটার। আচ্ছা, এবারে দেখো আমরা যদি 3-এর সাথে যদি আমরা এই ক স্কোয়ারকে গুণ করে দিই, তাহলে আমরা কত পাই? আমরা পাই 3 ক স্কোয়ার। আমাদের শেষে যেহেতু সেন্টিমিটার রয়েছে, আমরা লিখে দেব সেন্টিমিটার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমাদের উত্তর হচ্ছে 3 ক স্কোয়ার। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 3 ক স্কোয়ার। এটি হচ্ছে কি আমাদের উত্তর। শেষে সেন্টিমিটার রয়েছে, আমরা লিখে দেবো সেন্টিমিটার। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 4 নম্বরে বলা হয়েছে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। আমরা কিন্তু এখানে অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটি অঙ্কে কিন্তু এক একটি করে ক দেখতে পাচ্ছি। দেখো, তাহলে এই গাণিতিক বাক্যগুলোকে সত্য করার জন্য ক এর যে মান, এই ক এর মানগুলোকে কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে চলো এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নম্বরের 1-এ বলা হয়েছে ক যোগ 9 সমান সমান 15। তাহলে ক এর মান আমরা কিভাবে করে নির্ণয় করব? আমরা জানি যে ক এর মান নির্ণয় করার জন্য আমাদের কিন্তু ককে শুধুমাত্র এক পাশে রাখতে হবে, তাই না? সমান সমানের এক পাশে রাখতে হবে, এবং বাকি সংখ্যাগুলোকে কিন্তু সমান সমানের আলাদা সাইডে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব? আমরা একটি বা দেব। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের বা দিয়ে শুরু করতে হয়, আমরা জানি। আমরা একটি বা দিলাম। কেন বাদ দিয়ে শুরু করতে হয়? কারণ সমান সমানটা কিন্তু এখানে মাঝখানে রয়েছে, তাই না? আমরা যদি এখানেও সমান সমান দিই, আবার মাঝখানেও সমান সমান দিই, তখন কিন্তু অঙ্কটা হবে না, তাই না? এই জন্য আমরা কী করলাম? বা দিলাম। বা দিয়ে আমরা ককে এই পাশে শুধুমাত্র রেখে দিলাম। এবারে দেখো, এই সমান সমানটাকে আমরা কয়ের পাশে লিখে দিলাম। এখন সমান সমানের পারে রয়েছে আমাদের 15, আমরা 15কে লিখে দিলাম এখানে। আমরা জানি এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসতে হয়। তাহলে এই যে 9 রয়েছে, 9 কিন্তু আগে সমান সমানের বা পাশে ছিল। ও যখন সমান সমানের ডান পাশে চলে আসবে, তখন কিন্তু ওর সাথে যে চিহ্নটি রয়েছে, দেখো এখানে যেহেতু যোগ রয়েছে, এই যোগটি হয়ে যাবে বিয়োগ, মানে উল্টো হয়ে যাবে। যদি বিয়োগ থাকতো তাহলে হয়ে যেত যোগ। তাহলে 9-এর সাথে যেহেতু যোগ রয়েছে, এইখানে এসে ও হয়ে যাবে বিয়োগ। তাহলে এখানে রয়েছে যোগ 9, এই পাশে হয়ে যাবে বিয়োগ 9। আমরা এখানে লিখে দেবো বিয়োগ 9। এবারে দেখো, আমরা যেহেতু এই লাইনে এসে ক এর মান পেয়ে যাবো, এই জন্য আমরা এখানে লিখে দেবো সুতরাং ক সমান সমান, এখন যদি 15 থেকে আমরা 9কে বিয়োগ করি, আমরা জানি 15 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে 6। আমরা এখানে লিখে দেবো 6। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এই কয়ের জায়গাতে যদি 6 বসাই, দেখো তো আমরা উত্তর 15 পাই কিনা। 6 এই কয়ের মান যেহেতু আমরা 6 বের করেছি, এখন কয়ের জায়গাতে যদি আমরা 6 ধরি, 6 যোগ 9, তাহলে 6-এর সাথে 9 যোগ করলে কিন্তু আমাদের উত্তর 15 হয়। তার মানে আমরা বুঝতে পেরেছি যে আমাদের উত্তরটি সঠিক হয়েছে। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে ক সমান সমান 6। এবার একই রকমভাবে যদি 2 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি, দেখো 2 নম্বরে বলা হয়েছে ক বিয়োগ 12 সমান সমান 25। আমরা ঠিক একইভাবে প্রথমে লিখব একটি বা,
এবারে এখানে যেহেতু ক রয়েছে আমরা লিখব ক। এখন আমরা কি করব, কয়ের পরে লিখবো আমরা সমান সমান, কারণ আমরা জানি সমান সমানের এক পাশে শুধুমাত্র ককে রাখতে হয়। এবার সমান সমানের পরে রয়েছে কি, সমান সমানের পরে রয়েছে 25, আমরা লিখব 25। এখন দেখো এই পাশে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 12, কিন্তু 12-র আগে রয়েছে বিয়োগ, তাহলে যেহেতু এখানে বিয়োগ 12 রয়েছে, ও যখন এই পাশে চলে আসবে তখন ও হয়ে যাবে যোগ 12, তাই না? আমরা এখানে লিখে দেবো যোগ 12। খুবই সহজ, কিন্তু যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে আশা করি খুব সহজে তোমরা এটিকে বুঝতে পারবে। এখন দেখো আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং, যেহেতু এই লাইনে আমরা কয়ের মান পেয়ে যাব, এখন আমরা লিখবো সুতরাং ক সমান সমান 25-এর সাথে যদি আমরা 12কে যোগ করি, দেখো 5 এবং 2 মিলে হয়ে যায় 7, লিখে দিলাম 7, 2 এবং 1 মিলে হয়ে যায় 3, লিখে দিলাম 3, অর্থাৎ কয়ের মান পাচ্ছি আমরা 37। অর্থাৎ এই 37, এই কয়ের জায়গাতে যদি আমরা 37কে বসাই, 37 থেকে 12 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 25। আমরা উত্তর দিয়ে কি লিখবো, আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে ক সমান সমান 37। আচ্ছা, এবারে যদি আমরা পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সমাধান করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে বলা হয়েছে 2 গুণ ক সমান সমান 22। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো একটি বা। এবারে শুধুমাত্র কে যেহেতু এই পাশে রাখতে হয়, আমরা লিখবো ক। এবার একটু সমান সমান চিহ্ন দেবো, সমান সমানের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 22, আমরা লিখে দেবো 22। এখন এই যে পাশে যে আমরা দেখতে পাচ্ছি 2 রয়েছে, 2 এর সাথে রয়েছে কি গুণ, তাহলে যদি 2 এখানে গুণ আকারে থাকে এই পাশে হয়ে যাবে এসে ভাগ, আমরা এখানে লিখবো ভাগ 2। এখানে ছিল 2 গুণ এবং এখানে আমরা লিখে দেবো ভাগ 2। আচ্ছা, এবারে আমরা লিখবো কি, একটা সুতরাং চিহ্ন দেবো, আমরা লিখবো সুতরাং ক রয়েছে, আমরা লিখবো ক। ক সমান সমান, এখন যদি আমরা 11কে 2 দ্বারা, 22কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যায় আমরা জানি 11, তাই না? আমরা উত্তর পাবো 11। তাহলে এই কয়ের মান আমরা পাচ্ছি হচ্ছে 11। অর্থাৎ দেখো আমরা যদি কয়ের জায়গায় 11কে ধরি, 2 গুণ 11, অর্থাৎ 2 এর সাথে 11কে গুণ করলে কিন্তু 22 হয়। তার মানে আমাদের উত্তরটি সঠিক হয়েছে, আমরা কয়ের মান বের করেছি 11। আমরা উত্তর দিয়ে লিখব ক সমান সমান 11। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, এবং এখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমরা যখন কয়ের মান বের করব তখন আমরা নিজেরাই যাচাই করতে পারবো যে আমাদের এই অঙ্কটি সঠিক হয়েছে কিনা। আমরা কয়ের যে মান বের করব এটিকে যদি কয়ের পরিবর্তে বসাই তাহলেই কিন্তু আমরা এখানে বুঝে ফেলবো যে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে কিনা। এবারে 4 নম্বর বলা হয়েছে ক ভাগ 8 সমান সমান 7। দেখো এখন আমরা ঠিক একই রকমভাবে শুরুতে একটি বা দিব, এবারে এখানে যেহেতু একটু ক রয়েছে আমরা লিখব ক, এরপর আমরা সমান সমান চিহ্ন দিব, সমান সমানের পরে রয়েছে 7, আমরা লিখব 7। এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 8 রয়েছে ভাগ আকারে, অর্থাৎ 8-এর সাথে রয়েছে ভাগ, তাহলে এখানে যদি ভাগ থাকে এই পাশে এসে হয়ে যাবে গুণ, আমরা লিখে দেবো গুণ 8। এখানে যেহেতু ভাগ 8 ছিল আমরা এখানে লিখে দেবো গুণ 8, বিপরীত হয়ে যায় যেহেতু এখানে, এই জন্য এখানে ভাগ এসে হয়ে গেল গুণ। এবার আমরা লিখবো একটু সুতরাং, সুতরাং দিয়ে আমরা ক লিখবো, আমরা লিখবো হচ্ছে ক সমান সমান, দেখো আমরা তো কয়ের মান এবারে কত বের করি, 7 গুণ 8 এখানে বলা হয়েছে, অর্থাৎ 7-এর সাথে 8কে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 7 8 56, আমরা এখানে লিখে দেবো 56। তার মানে কয়ের মান আমরা পেয়েছি 56। দেখো 56, এই কয়ের জায়গাতে যদি আমরা 56 ধরি, 56 ভাগ 8, তাহলে 56কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কি আমরা 7 পাই? হ্যাঁ, আমরা কিন্তু 56কে 8 দ্বারা ভাগ করলে পাই 7, তাই না? এবারে একই রকমভাবে যদি আমরা এর পরবর্তীতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা কিন্তু 5 নম্বর অঙ্কটি একটু আলাদা রকম দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু আমাদের ভয় পাবার কিচ্ছু নেই, এই অঙ্কটি আরও সহজ। দেখো কিভাবে, আমাদের এখানে বলা হচ্ছে 7 গুণ, এরপরে রয়েছে ব্র্যাকেটের মধ্যে 8 যোগ ক সমান সমান 63। আমরা কি করব, আমরা জানি ককে শুধুমাত্র এক পাশে রাখতে হয়, তাই না? এই জন্য আমরা যে কাজটি করব, এই দেখো এই ক যেহেতু একটি ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এই জন্য এই এতটুকুকে আমরা আলাদা জায়গাতে রাখবো, আমরা এতটুকুকে বা পাশে রাখবো, এবং এই যে 7 রয়েছে 7কে আমরা আগে এই পাশে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে যে অঙ্কটুকু রয়েছে এতটুকুর কাজ আমরা পরবর্তীতে করব। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো বা লিখে এইটুকুকে যদি আমরা এখানে লিখে দিই, দেখো 8 যোগ ক, হ্যাঁ আমরা এতটুকুকে যদি লিখে দিই, এখানে আমরা যদি বন্ধনী চাইলে দিতে পারি, না চাইলে যদি আমরা নাও দেই তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপরে দেখো এতটুকুর কাজ আমরা করলাম, এরপরে রয়েছে সমান সমান, আমরা লিখে দিলাম সমান সমান, এখানে রয়েছে 63, আমরা লিখে দিলাম 63। আমরা শুরুতে যে কাজটি করব বলেছি, এই 7কে আগে আমরা এই পাশে পাঠাবো, তাহলে 7কে যদি এই পাশে পাঠাই, 7-এর সাথে এখানে রয়েছে গুণ, তাহলে 7 যখন এই পাশে চলে আসবে তখন ও হয়ে যাবে কিন্তু ভাগ, গুণের বিপরীত কি ভাগ, তার মানে 7 কিন্তু এই পাশে এসে হয়ে যাবে ভাগ, অর্থাৎ ভাগ 7। এখন দেখো আমরা যদি এতটুকুর কাজ করি, এখানে যা রয়েছে আমরা ঠিক একই রকমভাবে রেখে দিব, আমরা লিখব বা 8 যোগ ক, এখানে যা রয়েছে আমরা ঠিক একই রকমভাবে রেখে দিব, এবারে সমান সমান রয়েছে আমরা একটা সমান সমান লিখে দেবো। এখন দেখো 63কে কিন্তু আমাদের ভাগ করতে বলা হয়েছে 7 দ্বারা, তাহলে 63কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি আমরা কত পাই, আমরা জানি 7 নং 63, অর্থাৎ আমরা উত্তর পাই 9।
আমরা এখানে লিখে দেবো 9। এবার দেখো এখানে কিন্তু আমাদের ঠিক আগের অঙ্কের মতো হয়ে গেছে, 8 যোগ ক সমান সমান 9। তাহলে এটিকে আমরা কীভাবে সমাধান করব? আমরা শুধুমাত্র এখান থেকে ককে কিন্তু এই পাশে রাখবো এবং এই 8কে আবার এই পাশে পাঠিয়ে দেবো। আচ্ছা, এখন আমরা লিখবো বা, শুধু ককে এই পাশে লিখবো, আমরা লিখবো ক সমান সমান, সমান সমানের পরে রয়েছে 9, আমরা লিখে দিলাম 9। এবারে 8কে যদি এই পাশে পাঠাই, দেখো 8 এখানে 8-এর সাথে রয়েছে যোগ, তার মানে এই পাশে এসে ও হয়ে যাবে বিয়োগ। তাহলে আমরা এখানে লিখে দেবো বিয়োগ 8। এখন দেখো আমরা কিন্তু এই লাইনে এসে কয়ের মান পেয়ে যাবো, এই জন্য এখানে একটি সুতরাং চিহ্ন দিব। আমরা লিখবো সুতরাং ক সমান সমান, এখন দেখো 9 থেকে যদি আমরা 8কে বিয়োগ করে দিই তাহলে কত হয়ে যায়? 9 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 1। তাহলে এইখানে কয়ের মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 1। ঠিক আছে, তাহলে এই 1 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব, আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে ক সমান সমান 1। বন্ধুরা, আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে এখানে যেহেতু আরও একটি অঙ্ক রয়েছে, আমরা যদি 6 নম্বর অঙ্কটিকে একই রকমভাবে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে বলা হয়েছে, প্রথমেই কিন্তু আমাদের ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি, তাই না? এর আগের অঙ্কটিতে কিন্তু আমরা দেখেছি ব্র্যাকেটটা ছিল দ্বিতীয়তে এসে, এখানে আরও একটি সংখ্যা ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটটা শুরুতে আমাদের রয়েছে। ব্র্যাকেটের মধ্যে বলা হয়েছে ক যোগ 4, এরপরে বলা হয়েছে ভাগ 6 সমান সমান 6। এখন আমরা কি করব? আমরা এই ব্র্যাকেটের কাজটুকুকে কিন্তু একটু পরে করব, তাই না? এটি ছাড়া যেহেতু এখানে আরও একটি সংখ্যা রয়েছে, এই সংখ্যাটিকে আগে আমরা এই পাশে পাঠাবো। তাহলে এই যে ভাগ 6 রয়েছে, ভাগ 6কে আগে আমরা এই সমান সমানের এই পাশে পাঠিয়ে দেবো। তাহলে দেখো আমরা কি লিখবো, এইখানে যা রয়েছে আমরা ঠিক একই রকমভাবে রেখে দেবো। আমরা লিখবো বা ক বিয়োগ 4 সমান সমান, আমরা যেহেতু সমান সমানের এই পাশে এতটুকুকে শুধুমাত্র লিখবো, এই জন্য আমরা এখানে সমান সমান দিলাম। এখন দেখো সমান সমানের এই পাশে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 6, আমরা লিখে দিলাম 6। এবারে এই 6কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, দেখো এখানে রয়েছে ভাগ, তাহলে এখানে এসে হয়ে যাবে ও গুণ। গুণ, এখানে 6 রয়েছে, আমরা লিখে দিলাম 6। এবারে দেখো এখানে বলা হয়েছে 6 গুণ 6, আমরা যদি 6-এর সাথে 6কে গুণ করি, দেখো এই পাশে যা রয়েছে একই রকমভাবে আমরা রেখে দেবো। আমরা শুধু এতটুকুর কাজ করবো এই লাইনে। আমরা লিখবো ক বিয়োগ 4, যা ছিল আমরা তাই লিখে দিলাম, সমান সমান রয়েছে সমান সমান দিলাম। এবারে 6-এর সাথে যদি 6কে আমরা গুণ করি তাহলে হয়ে যায় 6 6 36, আমরা এখানে পাচ্ছি 36। এখন দেখো আমরা পাচ্ছি ক বিয়োগ 4 সমান সমান 36। এখন আমরা কি করব? কয়ের মান বের করব। আমরা শুধুমাত্র ককে কিন্তু এবারে সমান সমানের আগে রাখবো। আমরা লিখব বা ক সমান সমান, এখন কিন্তু এই 4কে আমরা এই পাশে পাঠিয়ে দেবো, তাই না? তাহলে দেখো সমান সমানের পরে রয়েছে 36, আমরা লিখে দেবো 36। এবারে 4 রয়েছে এখানে কি আকারে? বিয়োগ আকারে। তাহলে এইখানে এই 4 যখন এই পাশে চলে আসবে তখন ও হয়ে যাবে, ও কিন্তু আগে ছিল বিয়োগ, এই পাশে এসে হয়ে যাবে যোগ, তাই না? আমরা এখানে লিখে দেবো যোগ 4। এখন আমরা লিখে দেবো সুতরাং, যেহেতু এই লাইনে এসে আমরা কয়ের মান পাবো, যার কারণে আমরা লিখে দেবো সুতরাং ক সমান সমান, দেখো 36-এর সাথে 4কে গুণ করলে, 4কে যোগ করলে হয়ে যায় 40, আমরা যোগ করলে পাবো হচ্ছে 40। তাহলে কয়ের মান পাচ্ছি কিন্তু আমরা 40। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে ক সমান সমান 40। বন্ধুরা, আশা করি এই প্রত্যেকটা অঙ্ক তোমরা খুবই মজায় এবং খুবই সহজে শিখতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেটির কাছে লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা যদি এরপরে 5 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। দেখো আবারও যদি আমরা প্রশ্নটাকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে, একত্রে মানে কি একসাথে খ টাকা। তাহলে এই যে ক প্যাকেট বিস্কুট রয়েছে, এই ক প্যাকেট দ্বারা কতটি বিস্কুটকে বোঝানো হয়েছে তা কিন্তু আমরা জানি না, কিন্তু যে কয়টি বিস্কুটই থাকুক না কেন আমাদের বলা হয়েছে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়, এই দুটি মিলে কিন্তু একসাথে খ টাকা হয়। ঠিক আছে, এখন দেখো আমরা ক প্যাকেটের যে মূল্য, ক প্যাকেট বিস্কুটের যে মূল্য, এটিকে আমরা কীভাবে করে বের করবো? এখানে কিন্তু আমাদের বলা হয়েছে যে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। তাহলে এটিকে ব্যবহার করে কিন্তু আমরা ক প্যাকেট বিস্কুটের মূল্য বের করতে পারি, তাই না? কারণ এই 18-এর সাথে যদি আমরা ককে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে ক প্যাকেট বিস্কুটের মূল্য কত টাকা। এবারে বলা হয়েছে এবং 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। এই যে 1 বোতল পানীয় রয়েছে, এই 1 বোতল পানীয়ের মূল্য কিন্তু 12 টাকা আমাদের দেওয়া রয়েছে। তাহলে এটি নিয়ে তো আমাদের কোনো ঝামেলা নেই, তাই না? এখন দেখো আমরা এবার যদি 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। অর্থাৎ এই যে ক এবং খ
এই ক এবং ক্ষয়ের মধ্যে যে সম্পর্কটি রয়েছে এটি কিন্তু একটি গাণিতিক বাক্যের মাধ্যমে আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে এটিকে লেখার জন্য আগে আমাদের কি করতে হবে, এইখানে যে ক প্যাকেট বিস্কুট রয়েছে এই ক প্যাকেট বিস্কুটের মোট মূল্য কত হয় সেটি কিন্তু আমাদের বের করতে হবে, তাই না? কারণ কি, ক প্যাকেট বিস্কুটের মূল্য এবং এর সাথে আমরা যোগ করব কাকে, এর সাথে যোগ করে দেবো 1 বোতল পানীয়ের মূল্য। এই দুটি একসাথে মিলে হয় হচ্ছে খ টাকা, তাই না? অর্থাৎ ক্ষয়ের সমান হয়। যার কারণে কিন্তু আমাদের আগে বের করতে হবে যে ক প্যাকেট বিস্কুটের মূল্য কত। এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি, এই দেখো এখানে কিন্তু আমাদের 1 প্যাকেট বিস্কুটের মূল্য দেওয়া রয়েছে। তাহলে 1 প্যাকেটের মূল্য যদি আমরা এখানে দেখতে পাই, যেহেতু দেখতে পাচ্ছি, তার মানে এটিকে ব্যবহার করে কিন্তু আমরা ক প্যাকেট বিস্কুটের মূল্য খুব সহজেই বের করতে পারি। আমরা তাহলে কি লিখতে পারি, আমরা 1 নাম্বার দিয়ে লিখব, আমরা 5-এর 1 নাম্বার দিয়ে লিখব 1 প্যাকেট বিস্কুটের মূল্য, 1 প্যাকেট বিস্কুটের মূল্য, 1 প্যাকেট বিস্কুটের মূল্য আমাদের দেওয়া রয়েছে কত টাকা, 1 প্যাকেট বিস্কুটের মূল্য দেওয়া রয়েছে কিন্তু 18 টাকা। আমরা এখানে লিখে দেবো 18 টাকা। এবারে আমরা কি লিখবো, আমাদের যেহেতু ক প্যাকেট বিস্কুট রয়েছে, তাই না? আমাদের প্রশ্নে বলা হয়েছে ক প্যাকেট বিস্কুট, যার কারণে একের নিচে লিখবো আমরা সুতরাং ক প্যাকেট বিস্কুটের মূল্য। আচ্ছা, আমরা জানি যে 1 প্যাকেট বিস্কুটের মূল্য যদি 18 টাকা হয়, তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য আমরা কীভাবে করে বের করতে পারি, এই 18 সাথে যদি আমরা ককে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা ক প্যাকেট বিস্কুটের মূল্য বের করতে পারি। এটিকে আরও সুন্দরভাবে যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখো এই কয়ের জায়গায় আমরা যদি ধরে নিই এখানে 5 রয়েছে, আমরা ধরে নিচ্ছি মনে মনে এখানে 5 রয়েছে, তাহলে 1 প্যাকেট বিস্কুটের মূল্য যদি 18 টাকা হয়, ক প্যাকেট বিস্কুটের মূল্য কি নিশ্চয়ই 5 গুণ বেশি হবে, যেহেতু এখানে 5 প্যাকেট বিস্কুটের কথা বলা হয়েছে, তাই না? তাহলে 5-এর সাথে যদি আমরা 18কে গুণ করে দিই তাহলেই কিন্তু আমরা 5 প্যাকেট বিস্কুটের মূল্য পেয়ে যাব। ঠিক একই রকমভাবে যেহেতু ক প্যাকেট বিস্কুটের মূল্য আমাদের বের করতে বলা হয়েছে, যার কারণে এই 18-এর সাথে ককে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু ক প্যাকেট বিস্কুটের মূল্য আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা এখানে লিখব হচ্ছে 18 গুণ ক, শেষে লিখে দেবো আমরা টাকা। ঠিক আছে, অর্থাৎ 18 গুণ ক টাকা, এবং 18কে যখন আমরা কয়ের সাথে গুণ করব তখন হয়ে যাবে 18 ক টাকা। ঠিক আছে, এটি হচ্ছে কি আমরা বের করেছি আমাদের ক সংখ্যক যে বিস্কুট রয়েছে এই ক সংখ্যক বিস্কুটের মূল্য 18 ক টাকা। এবারে আমরা যেটি দেখতে পাচ্ছি, আমরা যদি প্রশ্ন ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে এই ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য, 1 বোতল পানির মূল্য যেহেতু আমাদের দেওয়া রয়েছে, আমরা কিন্তু ক প্যাকেট বিস্কুটের মূল্য এখানে বের করেছি। আবার 1 বোতল যে পানি রয়েছে, 1 বোতল পানির মূল্য আমাদের দেওয়া রয়েছে 12 টাকা। তাহলে এই ক সংখ্যক বিস্কুট এবং 1 বোতল পানির মূল্য একত্রে মানে কি একসাথে খ টাকা হয়, একসাথে কিন্তু খ টাকা হয়, তাই না? তাহলে এই যে ক সংখ্যক বিস্কুট এবং 1 বোতল পানির মূল্য যেহেতু আমরা দেখতে পাচ্ছি 12 টাকা দেওয়া রয়েছে, তাহলে এটির সাথে যদি আমরা 12কে যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এই যে খ টাকা, এই খকে কিন্তু আমরা পেয়ে যাব, তাই না বন্ধুরা? তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি হচ্ছে ক প্যাকেট বিস্কুট, অর্থাৎ আমাদের যেটি প্রশ্নে বলা হয়েছে সেই কথাটি কিন্তু এখানে লিখবো। আমরা লিখবো ক প্যাকেট বিস্কুট, ক প্যাকেট বিস্কুট এবং হচ্ছে কি 1 বোতল পানির মূল্য, 1 বোতল পানীয়ের মূল্য আমাদের দেওয়া রয়েছে কত টাকা। দেখো ক প্যাকেট বিস্কুটের মূল্য দেওয়া রয়েছে 18 ক টাকা, তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে সমান সমান 18 ক, এর সাথে যোগ করব কি, এর সাথে যোগ করে দেবো 1 বোতল যে পানীয়, তাই না? 1 বোতল পানির মূল্য দেওয়া রয়েছে কত টাকা, আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে 1 বোতল পানির মূল্য 12 টাকা। আমরা এখানে লিখে দেবো 12 এবং শেষে গিয়ে লিখে দেবো কি টাকা। আচ্ছা, তাহলে এই আমরা এখানে পাচ্ছি কি ক প্যাকেট যে বিস্কুট, ক প্যাকেট বিস্কুটের মূল্য পাচ্ছি আমরা 18 ক টাকা এবং 1 বোতল পানির মূল্য পাচ্ছি আমরা 12 টাকা। তাহলে এই দুটিকে আমরা কি করলাম, যোগ করে দিলাম। এই দুটিকে যখন আমরা যোগ করে দিব তখন কিন্তু আমরা যে মোট মূল্যটা পাবো সেই মোট মূল্যটাকে আমাদের বলা হয়েছে খ টাকা, অর্থাৎ মোট মূল্যকে কিন্তু খ দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে। এখন এই যে ক এবং খ, এই ক এবং খ এর যে সম্পর্ক এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি, এই 18 ক যোগ 12,
হ্যাঁ, এই দুটিকে যখন আমরা যোগ করব তখন কিন্তু আমরা খ পাই, তাই না? যার কারণে এখন আমরা কি লিখব, এখন কিন্তু আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে এই সম্পর্কটাকে লিখব। আমরা লিখব হচ্ছে সুতরাং গাণিতিক বাক্য, আমরা লিখব হচ্ছে সুতরাং গাণিতিক বাক্য, যেহেতু আমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে এটিকে প্রকাশ করতে বলা হয়েছে এজন্য আমরা লিখব গাণিতিক বাক্য। অর্থাৎ এই যে বিষয়টি আমরা এখানে পেলাম, হ্যাঁ, এটিকে কিন্তু এখন আমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটিকে কীভাবে করে প্রকাশ করতে পারি, আমরা লিখব হচ্ছে 18 ক যোগ 12, এই 18 ক এবং এই যে 12 এই দুটিকে যখন আমরা যোগ করব, এই 18 ক দ্বারা কী বোঝায়, 18 ক দ্বারা বোঝায় কিন্তু ক প্যাকেট বিস্কুটের মূল্য। তাহলে এই বিস্কুটের মূল্য এবং এই যে পানীয় রয়েছে, এক বোতল পানির মূল্যকে যখন আমরা যোগ করব তখন আমরা মোট পাবো হচ্ছে কি, মোট যে কয় টাকা পাবো সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে খ, তাই না? খ দ্বারা কিন্তু মোট মূল্যকে বোঝানো হয়েছে, যার কারণে আমরা এখানে সমান সমান দিয়ে লিখে দেব খ। তাহলে এই যে বাক্যটি আমরা লিখলাম এখানে, এই বাক্যটি হচ্ছে কি গাণিতিক বাক্য। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 2 নম্বরে বলা হয়েছে ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক সমান সমান 10। তাহলে ক্ষয়ের মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ক্ষয়ের মান অর্থ হচ্ছে কি, খ দ্বারা কিন্তু আমাদের মোট মূল্যকে বোঝানো হয়েছে, তাই না? ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল যে পানীয়, এই দুটির মোট যে মূল্য সেটিকেই কিন্তু আমাদের খ দ্বারা বোঝানো হয়েছে। তাহলে এই ক্ষয়ের মান কিন্তু আমাদের এবার নির্ণয় করতে বলা হয়েছে যখন ক সমান সমান 10। এই ক দ্বারা আমরা কি বুঝি, ক দ্বারা বুঝি কিন্তু বিস্কুটের প্যাকেটের সংখ্যা, তাই না? তাহলে ক এর মান যদি 10 হয় তাহলে আমরা বুঝতে পারি যে 10 প্যাকেট বিস্কুট এখানে রয়েছে। তাহলে 10 প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির যে মোট মূল্য সেটি হচ্ছে খ। তাহলে কিন্তু ক এর মান যদি 10 হয়, অর্থাৎ এখানে যদি 10 প্যাকেট বিস্কুট থাকে তাহলে মোট মূল্য কত হবে সেটি কিন্তু আমাদের এবারে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে করে লিখতে পারি বন্ধুরা, আমরা 2 নম্বর দিয়ে লিখবো হচ্ছে 18 ক যোগ 12 সমান সমান খ। অর্থাৎ আমরা 1 নম্বর অঙ্কে ক এবং খ এর মধ্যে যে গাণিতিক সম্পর্কটা এখানে তৈরি করেছিলাম সেটিকে কিন্তু এখানে আমরা লিখে দেব। এবারে দেখো আমাদের বলা হয়েছে কি, ক এর মান যদি 10 হয় তাহলে খ এর মান কত। এই যে ক আমরা দেখতে পাচ্ছি, এই ক এর মান যদি 10 হয় তাহলে এই খ এর মান কত, অর্থাৎ মোট মূল্য কত হবে সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা কি করব, আমরা এই ক এর জায়গাতে 10 লিখব, ঠিক আছে? যেহেতু ক এর মান 10 আমাদের বলা হয়েছে, আমরা এখানে লিখবো হচ্ছে বা। আমরা কেন বা দিব, কারণ আমরা জানি যে সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে এই সমান সমান চিহ্নটি মাঝখানে থাকে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের বা দিয়ে একটি লাইন শুরু করতে হয়। তাহলে আমরা এই জন্য লিখলাম বা। এবার দেখো এখানে রয়েছে 18, আমরা লিখে দিলাম 18। হ্যাঁ, এরপরে এখানে যেহেতু ক রয়েছে, আমাদের ক এর মান কিন্তু দেওয়া রয়েছে 10। তাহলে এই দেখো 18-র সাথে যেহেতু এখানে ক রয়েছে, এই 18-র সাথে আমরা যে ককে দেখতে পাচ্ছি, দেখো এর মাঝে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই নেই। তাহলে আমরা এখানে কি ধরে নেব, এখানে কি যোগ ধরবো না বিয়োগ ধরবো না গুণ ধরবো না ভাগ ধরবো? যখন আমরা কোনো সংখ্যার সাথে কোনো অক্ষরকে এইভাবে একসঙ্গে দেখব তখন আমরা ধরে নেব যে মাঝখানে একটি গুণ রয়েছে, ঠিক আছে? একসাথে থাকা মানেই কিন্তু ওরা গুণ অবস্থায় রয়েছে। তাহলে আমরা এবারে কি করব, এই 18 রয়েছে, 18কে লিখে দিলাম। এবার একটি গুণ চিহ্ন দিয়ে এই কয়ের মান কত, কয়ের মান বলা হয়েছে কিন্তু 10, অর্থাৎ আমাদের বলা হয়েছে কি ক সমান সমান 10, যার কারণে কয়ের মান আমরা 10 এখানে বসিয়ে দিলাম। এবারে বাকি যা রইলো আমরা ঠিক একই রকমভাবে লিখে দেবো। এখানে রয়েছে যোগ 12, আমরা লিখে দিলাম যোগ 12 সমান সমান খ রয়েছে, আমরা লিখে দিলাম খ। এখন দেখো এই যে আমরা কয়ের মান আমরা এখানে 10 বসিয়েছি, এই বিষয়টিকে কিন্তু আমরা চাইলে এখানে একটি ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি। আমরা লিখতে পারি কি, যেহেতু 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 ক সমান সমান 10, ঠিক আছে? তাহলে আমরা এই কথাটি লিখতে পারি, যেহেতু ক সমান সমান 10, অর্থাৎ এই 10কে ব্যবহার করেই কিন্তু আমরা এখানে 10 লিখেছি। এবারে দেখো আমরা যদি এই দুটিকে গুণ করে দিই, আমরা কি লিখবো, আমরা একটি বা দিব, বা দিয়ে আমরা যদি এই দুটিকে গুণ করে দিই, 18 এবং 10কে গুণ করলে উত্তর হবে হচ্ছে 180, আমরা এখানে লিখে দিলাম 180। এরপরে যা রয়েছে আমরা ঠিক একই রকমভাবে যদি রেখে দিই, দেখো যোগ 12 রয়েছে, যোগ 12 আমরা এখানে লিখে দিলাম সমান সমান খ রয়েছে, আমরা লিখে দিলাম খ। এবারে দেখো আমরা যেহেতু খ এর মান বের করব, আমরা কি করব, এই দুটিকে এখন আমরা যোগ করব। যেহেতু এই দুটির মাঝে যোগ রয়েছে, আমরা যদি যোগ করি, দেখো আমরা যোগ করলে যেহেতু একটি উত্তর পেয়ে যাব, একটি সংখ্যা পেয়ে যাব, তার মানে কিন্তু আমরা এই লাইনে এসে খ এর যে উত্তর সেটিকে কিন্তু আমরা পেয়ে যাব। যার কারণে এইখানে কিন্তু আমরা একটি সুতরাং দিতে পারি। আমরা সুতরাং দিয়ে লিখতে পারি কি, দেখো 180 এবং 12কে যেহেতু যোগ করতে বলা হয়েছে, আমরা যদি এই দুটিকে যোগ করি, 0 এবং 2কে যোগ করলে হয় 2, আমরা লিখে দিলাম 2। 8 এবং 1কে যোগ করলে হয় 9, আমরা লিখে দিলাম 9। এবারে দেখো এখানে রয়েছে 1, এখানে কিন্তু আর কিছুই নেই। তাহলে 1 এবং এই 0, এখানে কিন্তু আমরা 0 ধরে নিতে পারি একটি। 1 এবং 0কে যোগ করলে 1ই হয়। আমরা এখানে মোট পাচ্ছি কত, 192 সমান সমান খ।
অর্থাৎ এই 192 সমান সমান খ এবং খ সমান সমান 192, এই দুটি কিন্তু একই বিষয়, তাই না? অর্থাৎ ক্ষয়ের মান কিন্তু আমরা পাচ্ছি 192। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা 3 নম্বরের যে অঙ্কটি রয়েছে এটিকে যদি একটু লক্ষ্য করে দেখো, এখানে 3 নম্বরে বলা হয়েছে কয়ের মান নির্ণয় করো যখন খ সমান সমান 120। আমরা কিন্তু আগের বারে ক্ষয়ের মান নির্ণয় করেছি, এবারে আমাদের কয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে যখন খ সমান সমান 120। এবারে কিন্তু আমাদের ক্ষয়ের মান দেওয়া রয়েছে, তাই না? ক্ষয়ের মান যদি 120 হয় তাহলে কয়ের মান কত সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে নির্ণয় করতে পারি? ঠিক একই রকমভাবে দেখো 2 নম্বর আমরা যেভাবে করে সমাধান করেছি ঠিক একই রকমভাবেই কিন্তু আমরা এটিকেও সমাধান করতে পারি। তাহলে শুরুতে আমাদের কি লিখতে হবে? 5-এর 3 দিয়ে আমরা শুরুতে কি লিখবো? আমরা 1 নম্বরে যেটি পেয়েছিলাম, যে গাণিতিক বাক্যটি তৈরি করেছিলাম ঠিক সেই বাক্যটি কিন্তু এখানে আবার আমরা লিখব। আমরা কি পেয়েছিলাম? 18 ক যোগ 12 সমান সমান খ, এটি কিন্তু আমরা পেয়েছিলাম, তাই না? এখন আমাদের কিন্তু ক্ষয়ের মান দেওয়া রয়েছে। ক্ষয়ের মান দেওয়া রয়েছে কত? ক্ষয়ের মান দেওয়া রয়েছে কিন্তু 120। তাহলে দেখো আমরা যদি ক্ষয়ের জায়গাতে যদি 120 বসাই তাহলে আমরা কি লিখতে পারি? এখানে একটি বা দিতে পারি। বা দিয়ে 18 ক রয়েছে, আমরা লিখতে পারি 18 ক যোগ 12 রয়েছে, যোগ 12 লিখলাম আমরা। এবারে সমান সমান দিয়ে ক্ষয়ের মান যেহেতু 120 দেওয়া রয়েছে তাহলে এই ক্ষয়ের জায়গাতে কিন্তু আমরা 120কে এবারে লিখতে পারি, ঠিক আছে? এবং আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি মান বসিয়ে এবং অথবা আমরা এখানে কিন্তু আগে যে কথাটি লিখেছিলাম সেটিকেও লিখতে পারি, যে ক্ষয়ের মান বসিয়ে। আচ্ছা, ক্ষয়ের মান বসিয়ে কিন্তু আমরা এখানে 120 লিখেছি। এবারে দেখো আমরা কি করবো? যেহেতু কয়ের মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে ককে কিন্তু আমরা শুধুমাত্র এই পাশে রাখবো এবং বাকি যা কিছু রয়েছে সব কিছুকে কিন্তু আমরা এই পাশে পাঠিয়ে দেবো, তাই না? শুরুতে আমরা যে কাজটি করবো, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 12 রয়েছে, তাই না? এই 18 ককে আমরা শুরুতে এই পাশে রাখবো। 18 ক রয়েছে, আমরা 18 ককে এখানে লিখে দিলাম। এখন দেখো এই 12কে আমরা এই সমান সমানের এই পাশে পাঠিয়ে দেবো। এখন আমরা যদি একটি সমান সমান চিহ্ন দিই, এই সমান সমান চিহ্নটা আমরা এখানে লিখে দিলাম। সমান সমানের পরে রয়েছে 120, আমরা লিখে দিলাম 120। এবারে দেখো এই 12কে যদি আমরা সমান সমানের এই পাশে পাঠিয়ে দিই তাহলে এই 12 যদি এখানে যোগ আকারে থাকে এই পাশে এসে হয়ে যাবে বিয়োগ। আমরা কিন্তু এই অঙ্কগুলো এর আগেও করেছি। যদি বিয়োগ থাকে হয়ে যাবে যোগ, গুণ থাকলে হবে ভাগ, ভাগ থাকলে হবে গুণ, অর্থাৎ বিপরীতটা কিন্তু হয়ে যাবে, তাই না? তাহলে 12 যেহেতু এখানে যোগ আকারে রয়েছে, এই সমান সমানের এই পাশে যখন আসবে তখন কিন্তু ও হয়ে যাবে বিয়োগ 12। আচ্ছা, এবারে দেখো যদি এতটুকুর কাজ আমরা করি, আমরা আবারও একটি বা দিব। এখানে 18 ক রয়েছে, আমরা লিখলাম 18 ক সমান সমান এখানে 120 থেকে কিন্তু আমাদের 12কে বিয়োগ করতে বলা হয়েছে, তাই না? তাহলে 120 থেকে যখন আমরা 12কে বিয়োগ করব তখন আমাদের থাকবে হচ্ছে 108। আমরা এখানে লিখে দিলাম 108। এবারে আমরা যে কাজটি করবো, আমাদের যেহেতু কয়ের মান বের করতে হবে যার কারণে শুধু ককে কিন্তু আমরা এই পাশে রাখবো এবং এবারে 18কেও কিন্তু আমরা এই পাশে পাঠিয়ে দেব। এখন আমরা কি লিখবো? আমরা আবারও লিখবো বা, এবারে শুধুমাত্র ককে রাখবো আমরা এখানে। আমরা লিখে দিলাম ক সমান সমানের পরে রয়েছে 108, আমরা লিখে দিলাম 108। এখন দেখো এখানে যে 18 রয়েছে, আমি একটু আগে কিন্তু তোমাদেরকে বলেছি 18 এবং ক যেহেতু একসঙ্গে রয়েছে, ওরা দুজনে কী আকারে রয়েছে? ওরা দুজনে কিন্তু গুণ আকারে রয়েছে। যখন কোনো সংখ্যা এবং কোনো অক্ষর একই সঙ্গে থাকবে তখন আমাদের ধরে নিতে হবে যে এরা গুণ আকারে রয়েছে, অর্থাৎ এদের দুজনের মাঝখানে কিন্তু একটি গুণ রয়েছে। তাহলে 18 যদি এখানে গুণ আকারে থাকে এই পাশে এসে হয়ে যাবে ভাগ, যেহেতু বিপরীত হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখে দেবো ভাগ 18। এবারে যদি আমরা নিচের লাইনে চলে যাই, দেখো আমরা এখানে একটি সুতরাং দেবো। কেন সুতরাং দেবো? কারণ এই লাইনে এসে কিন্তু আমরা কয়ের একটি মান পেয়ে যাবো, তাই না? তার কারণে এখানে লিখে দেবো সুতরাং ক সমান সমান। এখন দেখো 108কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি তখন আমাদের উত্তর হবে 6। তোমরা কিন্তু আলাদা জায়গাতে চাইলেও ভাগ করে দেখতে পারো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কয়ের মান পাচ্ছি কত? কয়ের মান পাচ্ছি কিন্তু আমরা 6। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুবই সহজে তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।